আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি যে কোনো কাজের একটা ম্যানেজমেন্ট দরকার বা পরিচালনা দরকার। তো মানি ম্যানেজমেন্ট তেমন একটা বিষয়। এটা যদি সঠিক পরিচালনা না থাকে তাহলে আমরা জীবনে অনেক রকম সমস্যা ফেস করি। তো আজ আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানব যে মানি ম্যানেজমেন্ট কি? মানি ম্যানেজমেন্ট হলো অর্থ ব্যবস্থাপনা। হ্যাঁ? তো অর্থ ব্যবস্থাপনা কি? সেটাই আজকে আমরা বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। এই মানি ম্যানেজমেন্টের ভিতরে কি কি আসলে থাকে? এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে মূল ৪ টা বিষয় পাওয়া যায়। একটা হচ্ছে ইনকাম মানে আয়, ব্যয় এবং সঞ্চয় ও ইনভেস্ট মানে বিনিয়োগ করা। কিন্তু এটাকে যদি একটু বিস্তারিত আলোচনা করা হয় তাহলে আমরা পাই ৭ টা বিষয়। এক হচ্ছে ইনকাম, ২ হচ্ছে খরচ, খরচ পরিকল্পনা করা বা বাজেট করা, বাজেট। বাজেটিং, হ্যাঁ। ৩ নাম্বার হচ্ছে সেভিং। ৪ নাম্বার হচ্ছে ৪ নাম্বার হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ৫ নাম্বারে থাকছে হচ্ছে আপনার ঋণ নিয়ন্ত্রণ করা বা ডেপ্ট কন্ট্রোলিং, ডেপ্ট কন্ট্রোল। ৬ নাম্বারে থাকছে ইমার্জেন্সি ফান্ড। ইমার্জেন্সি ফান্ড এই একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো, ঠিক আছে? তো ৭ নাম্বারে হচ্ছে আপনার ফিউচার গোলস। ফিউচার গোলস কিন্তু এই যে ৭ টা বিষয়, এর থেকে এই বিষয়গুলোর ভিতরে আমরা সবাই কম বেশি আছি। এই একটা বিষয় হচ্ছে আপনার এই মানি ম্যানেজমেন্টের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা না করা থাকলে আমরা যে কোনো সময় যে কোনো ভাবে সমস্যা পড়তে পারি। ঠিক আছে, তো আমরা এই ইমার্জেন্সি গোলস নিয়ে আজকে, ইমার্জেন্সি ফান্ড নিয়ে আজকে বিস্তারিত আলোচনা। এই ইমার্জেন্সি ফান্ড কি? এটা হচ্ছে জরুরি তহবিল। আপনার এই জরুরি তহবিলটা আসলে কত হবে সেটা নির্ধারণ করবে আপনি কোথায় থাকেন, আপনার মৌলিক যে ব্যয় সেগুলো কি। মনে করুন আমরা একটু উদাহরণে যাই। রহিম এবং করিম, ঠিক আছে, এরা দুই ভাই। তো রহিম গ্রামে থাকে, করিম শহরে, মনে করুন ঢাকা শহরে থাকে, শহরে থাকে। তো রহিমের বাসা ভাড়া নেই, হ্যাঁ, বাসা ভাড়া নেই। করিমের আছে ৫,০০০। রহিমের সংসারের খরচ একটু কম, কারণ সে গ্রামে থাকে, তার অনেক শাকসবজি কিনতে হয় না, অনেক সময় মাছ ধরতে পারে। এরকম নানান সুবিধার কারণে তার সংসারের খরচ ২,০০০ টাকা। তারপরে এটা হচ্ছে শাকসবজি, মাছ টাছ। তারপর মুদি খরচ ৫,০০০ টাকা, হ্যাঁ। তারপরে বিদ্যুৎ বিল আছে ধরেন ৫০০ টাকা। এরকম মৌলিক যেগুলো করতেই হবে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে এটা ব্যয় করতেই হবে। ধরুন এই এই কয়টা ক্যাটাগরি আমি ধরলাম। তো এখানে দাঁড়ালো আপনার ৭,৫০০ টাকা, ঠিক আছে। তো রহিম গ্রামে থাকে বিধায় তার খরচটা ৭,৫০০, কিন্তু করিম কিন্তু শহরে থাকে, তার বাসা ভাড়া আছে, তার দেখা যাচ্ছে এই গ্রোসারি বা শাকসবজি, মাছ তরকারি এটা ৫,০০০ চলে যায়, হ্যাঁ। তারপরে ৫,০০০ চলে যায়। তো তারপরে কারেন্ট বিল, এই সেই এগুলো মিলে ধরেন আরো ১,০০০ টাকা চলে যায়। আমি সবকিছু ধরলাম না, আপনার যার যার যে খরচ, মৌলিক খরচগুলো আছে প্রতি মাসে দেয়াই লাগে, সেটা আপনি নিজেই জানেন, সেইভাবে আপনি হিসাবটা করবেন। তো এখানে আপনি ১৬,০০০ টাকা ধরলাম। এখন এই ইমার্জেন্সি ফান্ড কিভাবে কাজ করবে? মনে করেন রহিমের ৭,৫০০ টাকা, করিমের ১৬,০০০ টাকা। মিনিমাম ৩ মাসের হিসেব করবেন, ঠিক আছে? ৩ মাস।
অন্তত আমার মতে 3 মাস আপনার ইমার্জেন্সি ফান্ডে টাকাটা থাকবে। এখানে আসে হচ্ছে আপনার 48,000, ঠিক আছে। আর এর আছে আপনার 22,500 হচ্ছে তাদের, এর ইমার্জেন্সি ফান্ড 22,500, এর ইমার্জেন্সি ফান্ড 48,000। এখন এই টাকাটা কি করবেন? ইমার্জেন্সি ফান্ডের টাকাটা আপনি কি করবেন? আপনার কি কি কাজে ব্যয় হবে? মনে করুন আপনার এ মাসে বেতন দিতে লেট হলো বা বেতন দিলই না, আপনার এই তহবিল থেকে আপনি এই টাকাটা খরচ করবেন। আবার মনে করুন আপনার ফ্যামিলিতে কেউ মেহমান আসলো, বেড়াতে আসলো, ফ্যামিলির কেউ অসুস্থ হলো, এই ধরনের যে কাজগুলো আছে এই টাকাটা থেকে আপনার সেটা ব্যবহার করবেন। এখন আপনি এই টাকাটা ব্যবহার করার পরে আবার যখন আপনি স্বাভাবিক হবেন তখন এই টাকাটা আবার এক জায়গায় করে রাখবেন, যে আবার যখন ইমার্জেন্সি হবে আপনি সেখান থেকে ইউজ করবেন। এই হচ্ছে ইমার্জেন্সি ফান্ডের ধারণা। এখন আপনি এই টাকাটা কোথায় রাখবেন? প্রশ্ন আসে না যে আপনার ইমার্জেন্সি ফান্ডের টাকাটা কোথায় রাখবেন? আমার মতে আপনার যদি ব্যাংকিং সুবিধাটা ভালো থাকে, মনে করুন আপনার আশেপাশে, বাসার আশেপাশে বুথ থাকে, এখন প্রত্যেকটা ব্যাংকেরই বুথ আছে বা অন্য অন্য ব্যাংকের বুথও ব্যবহার করা যায়, এক কার্ড দিয়ে অনেক ব্যাংকের বুথ ইউজ করা যায়। তো যদি আপনার বাসার আশেপাশে এই সুবিধা ভালো থাকে তাহলে আপনি এটা সঞ্চয় হিসাব, মানে সেভিংস অ্যাকাউন্টে আপনি এই টাকাটা রাখবেন, যখন তখন তুলতে পারবেন ইমার্জেন্সি আপনার এই সমস্যাটা সমাধান করার জন্য। আবার কিছু টাকা চাইলে আপনি বাসায় যদি নিরাপদ থাকে বাসায় রাখতে পারেন, কিছু টাকা আপনি বিকাশে বা নগদে, রকেটে এগুলোতে রাখতে পারেন। যে কোনো মুহূর্তে আপনি টাকাটা কি করবেন, হাতে আনতে পারবেন বা টাকায় কনভার্ট করতে পারবেন। তো এই হচ্ছে আপনার ইমার্জেন্সি ফান্ডের মূল ধারণা। এটা না থাকলে কি হয়? প্রশ্ন আসে না যে ইমার্জেন্সি ফান্ডের টাকাটা না থাকলে কি হয়? তো রিসেন্টলি আমার এক বন্ধু, বন্ধু বলা যায় না, তার সাথে আমার ওইভাবে সম্পর্ক না, শুধু পরিচয় আছে এই। তো আমি জানি যে সে প্রতি মাসে 5-7 হাজার টাকা, 6 হাজার টাকা সে এফডি করে, মানে ফিক্সড ডিপোজিট বা কি বলে ডিপিএস। এখন হঠাৎ করে সে অফিসে যে অসুস্থ হয়ে যায়, এখন অসুস্থ হয়ে গেলে তাকে তার কলিগরা ধরে তার বাসায় দিয়ে যায়। এখন এমন অবস্থা সে বাসায় থাকতে পারতেছে না, মানে তার ইমার্জেন্সি হয়ে গেছে, হাসপাতালে যাওয়া লাগবে। এখন চিন্তা করেন যে একটা মানুষ প্রতি মাসে 5-6 হাজার টাকা সেভিংস করতে পারে, কিন্তু তার কাছে কোনো ক্যাশ ইমার্জেন্সি টাকা নেই। মানে সে চাইলেই তো ডিপিএসটা ভাঙবে না, কারণ এটা তো তার একটা গোলস, ফিউচার গোলস। ওই যে 7 নম্বরে বলেছিলাম ফিউচার গোলস। তো সে তো তার ফিউচার গোলস এর জন্য কিছু একটা ভেবে ওই সঞ্চয় টাকাটা করতেছিল। তো এখন সে কি ডিপিএস ভেঙে তার চিকিৎসা করাবে? না। এখন সে কি করলো, তার কাছে হাসপাতালে যাওয়ার মতো টাকা নেই, সে কিছু টাকা দিয়ে ফার্মেসিতে যে কিছু ওষুধ এনে সে কি তার রোগ নিরাময় করার জন্য কাজ করলো। এখন দেখেন তার যদি ইমার্জেন্সি ফান্ড থাকতো তাহলে তার এই সমস্যাটা হতো না। সে যেত, টাকায় কনভার্ট করতো, এরপরে যায় তার ভালো যেখানে লাগে একটা চিকিৎসা নিত এবং নিজের মনের ভিতরে একটা স্যাটিসফাই থাকতো যে না, আমি আমার প্রয়োজনে আমি ব্যয় করতে পারি। এই স্যাটিসফাইটা অনেক প্রয়োজন। যাই হোক, আজকে আর বিস্তারিত যাব না। আশা করি আপনারা ইমার্জেন্সি ফান্ডের যে ধারণা সেটা ক্লিয়ার হতে পেরেছেন। যদি কেউ বুঝতে অসুবিধা হয় বা কোথাও বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।